তুমি কি জানো তোমাকে আজ দেখতে লাগছে খুবই অচেনা, যেন ডালের ফাঁকা দিয়ে আসা একফালি মায়াবী জ্যোৎস্না। আয়াজের কথা শুনে আয়াত লজ্জা পেল। তা দেখে আয়াজ আবারও বলল, আজকের চাঁদ আর তোমার মাঝে রূপগত কোনো পার্থক্য না হলেও অদ্য রজনীর শশাঙ্ক আর তোমার দূরত্বের মাঝে অনেক বেশি ভিন্নতা আছে। আজ চন্দ্রটা এত কাছে যে ইচ্ছে হলেই তাকে ছুঁয়ে দিতে পারি। ভরা জোছনায় তোমার হাত ধরে হেঁটে যেতে তুমি দেবে কি অনুমতি? আয়াত আয়াজের দিকে তাকিয়ে মাথা দোলালো, আর তার মানে সে রাজি। আয়াজ মুচকি এসে আয়াতের হাত ধরে হাঁটা দিল। আয়াতও মুচকি এসে তার প্রিয়তমার সাথে হাঁটতে লাগলো, আর মনে মনে আওড়াতে লাগলো। আজ আমি দুঃখ ভুলে চলেছি কল্পলোকে, সৃষ্টির ওই তীব্র লোভে। আবারও এই আমি জানি না কি আছে শেষে। তাজ কি ইয়াং বিজনেসম্যান, জাতির মেয়েদের ক্রাশ, আমাকে নিয়ে লং ড্রাইভে আসলো। কাহিনী কি? রোজার কথাই আরাব মুচকি হাসলো। আরাব আজ রোজাকে নিয়ে বেরিয়েছে। আরাব আর আয়াত প্ল্যান করেছে আজই দুজনের ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা জানাবে। আয়াত বাড়িতে প্ল্যান করলেও আরাব ভেবেছে কোথাও লং ড্রাইভে গিয়ে বলে দেবে। রোজাকে বলতে রোজা রাজি হয়ে গেছে লং ড্রাইভে যাওয়ার জন্য। আরাব বলল, তোমাকে অনেক কথা বলে আছি, তাই নিয়ে এসেছি। তা কোথায় যাবেন জনাব? সামনেই ব্রিজ পর্যন্ত। ওকে। সামনে ব্রিজ পর্যন্ত এসেই আরাব আর রোজা গাড়ি থেকে নামলো। ওরা গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিং এর কাছে গেল। অনেক সুন্দর হাওয়া বইছে। এরকম শান্ত পরিবেশে রোজার দারুণ লাগছে। রোজা দু হাত তুলে হাওয়া উপভোগ করছে। তা আরাব দু চোখ দিয়ে তৃপ্তি সহকারে দেখছে। প্রিয়তমার হাসি মুখটা দেখতে না জানি প্রেমিক পুরুষেরা কি কি করে। রোজা খুব প্রকৃতি বিলাসী, এটা আয়াত বলেছে। তাই শান্ত পরিবেশে এসেছে যাতে রোজার মনটা ফুরফুরে হয়ে যায়। রোজা হুট করে পাশে তাকাতে দেখতে পেল আরাব ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে রোজা চোখ দিয়ে ইশারা করলো, কি দেখছো? আরাব মাথা নাড়িয়ে বোঝালো, কিছু না। রোজা বলল, আপনি না আমায় কি বলতে নিয়ে এসেছেন তো বলুন। বলবো তো। আচ্ছা রোজা, তুমি আমাকে কয় বছর ধরে চিনো? এই তো প্রায় 4 বছর হবে। তুমি আমার সম্পর্কে কি কি জেনেছো? সত্যি বলতে আপনার নাম আর চেহারা ছাড়া আমি এতদিন কিছুই জানতাম না। তাহলে কিছু না জেনো তুমি আমাকে ভালোবাসলে কিভাবে? আরে আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? কেন, আমি সেদিন প্রথম তোমাদের ভার্সিটি গেলাম, সেদিন তো চিৎকার করে বললে, আরাফ আমি তোমার বিগ ফ্যান, আমি তোমাকে ভালোবাসি বললে তো। এই কথা শুনে রোজা লজ্জা পেল। কিন্তু এত ভিড়ের মাঝে যে রোজার কথা শুনেছে সেটা ভেবে ও অবাক হলো। তখন আরাব বলল, কি হলো, চুপ মেরে গেলে কেন? আমার প্রশ্নের উত্তর কিন্তু দাওনি। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। ভালোবাসা বলে কই আসে না, হুট করে হয়ে যায়। জীবনে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, কিন্তু সব মানুষ আমাদের মনে বিরাজ করে না। চোখে লাগার মনে লাগা দুটো ভিন্ন বিষয়। চোখে লাগাটা স্থায়ী হয় না, কিন্তু মনে লাগাটা স্থায়ী হয়। চোখ কত কিনা দেখে প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু সব কি মনে ধরে? আপনাকে দেখেছিলাম এক বৃষ্টির সময়, তখন আষাঢ় মাস চলছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি তখন ছাউনিতে দাঁড়িয়েছিলাম। আরও কেউ ছিল কিনা মনে নেই, তবে আপনি গাড়ি নিয়ে এলেন। হুট করে কয়েকটা ফুটপাতের বাচ্চা মনের আনন্দে ভিজতে ভিজতে আপনার গাড়ির সামনে চলে গেল। বৃষ্টি হচ্ছিল দেখে বেশি গাড়িও ছিল না। আপনি বৃষ্টি দেখেও গাড়ি থেকে ছাতা না নিয়ে বেরিয়ে পড়লেন আর ওদের সাথে মজা করতে লাগলেন। সেদিন আপনার দিকে আমি অদ্ভুতভাবে তাকিয়েছিলাম। এত বড় একটা ছেলে কিনা বাচ্চাদের সাথে বৃষ্টিতে ভিজছে, আবার তাদের সাথে মজাও করছে। সেদিন আপনার প্রতি অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল। আপনাকে দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমার ভালো লাগা প্রকৃতির যেন ভালো লাগলো না। তাই বৃষ্টিটা থেমে গেল। আপনি বাচ্চাদের হাতে কিছু টাকা দিয়ে চলে গেলেন গাড়ি নিয়ে। আমার যে কি অদ্ভুত যন্ত্রণা অনুভূত হচ্ছিল তা আমি বোঝাতে পারবো না। তবে আমার বয়সটা তখন আবেগেরও ছিল না যে আবেগ বলে উড়িয়ে দেব। তারপর আপনাকে নিউজে দেখতে পাই, সেদিন যে কি খুশি হয়েছিলাম আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর থেকে আপনাকে আমি সব জায়গায় ফলো করি। আপনাকে যখন দেখতাম তখনই আমি অদ্ভুত অনুভূতি অনুভব করতাম। তবে দিন শেষে একটাই আফসোস থাকতো, আপনাকে এত ভালোবাসার পরও বলতে পারিনি মিস্টার আরাফ, আমি আপনাকে আলগোছে ভালোবাসি। তবে এটাও জানতাম আমি কখনো আপনাকে পাবো না। আপনাকে পাবো না জেনেও ভালোবেসেছি। আমি আপনাকে আলগোছে ভালোবেসে গেছি, কারণ কোথায় আপনি আর কোথায় আমি। নিঃস্বার্থ ভালোবাসাগুলো এক সময় পূর্ণতা পাই, বুঝলে প্রিয়সী? তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, তাই তো তুমি আমাকে পেতে চলেছো। আরাবের প্রিয়সী ডাক শুনে রোজা যেন ওখানে জমে গেল।
আরাব দৌড়ে গিয়ে গাড়ি থেকে একটা আংটি এনে রোজার সামনে হাঁটু গেড়ে বসে বলল, রোজা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আমিও বলতে চাই আমার মনের কথা, আমিও তোমায় ভালোবাসি। তুমি যখন ক্লাস 8-এ পড়ো তখন আমি তোমায় প্রথম দেখি। তোমার একটা বিড়াল হারিয়ে গেছিল, তাই তুমি ভীষণ কেঁদেছিলে পার্কে বসে। আর আয়াত তোমাকে কান্না থামাতে বলেছিল, কিন্তু তুমি কেঁদেই যাচ্ছিলে। অতিরিক্ত কান্নার জন্য তোমার নাক মুখ লাল হয়ে গিয়েছিল। তখন আমি আটকে পড়েছিলাম তোমার ওই রক্তিম মুখশ্রীতে। সেদিন তোমার কান্না দেখে অদ্ভুত যন্ত্রণা অনুভব করতে পেরেছিলাম। তারপর থেকে রোজা তোমায় দেখতাম লুকিয়ে লুকিয়ে, কিন্তু তার কয়েক মাস পরেই আমি বিদেশে চলে গেলাম। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল তোমায় ছেড়ে দিতে। শুধু ভাবছিলাম, ইস, তোমায় যদি বলে যেতে পারতাম আমি তোমায় লুকিয়ে লুকিয়ে ভালোবাসি প্রিয়সী। তার কয়েক বছর পর আমি বাংলাদেশে ফিরে আসি। আমি আয়াতের থেকে শুনেছিলাম তুমি রেজওয়ান আঙ্কেলের মেয়ে। একদিন তো ভালো বাবার সাথে বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তুমি বাসায় ছিলে না। তোমার বাবাকে আয়াত ফোন করে আগেই সব বলেছিল। আমিও সব বলি, তাতে ভালো বাবা রাজিও হয়ে যায় আর বলে তোমার যদি আপত্তি না থাকে তাহলে তারও আপত্তি নেই, তবে অনার্স শেষ হলে আমাদের বিয়ে দিবে। আমিও তার কথায় রাজি হয়ে যাই। তারপর থেকে অফিসে যাওয়ার সময় রোজা তোমাকে দেখতাম। তুমি অবশ্য দেখতে না, মাঝে মাঝে তোমার বন্ধুদের সাথে আমিও নিয়ে ঝগড়া করতে দেখতাম। আমাকে নিয়ে পাগলামি দেখে আমিও খুব মজা পেতাম। ওহে প্রিয়সী, আমি তোমায় খুব ভালোবাসি। প্রিয়সী, তোমায় আমি আলগোছে ভালোবাসি। হবে কি আমার রাজ্যের রানী, মন আমার রাজত্ব হবে তোমার। উইল ইউ ম্যারি মি মাই রোজ? রোজা সব শুনে হতভম্ব হয়ে গেছে। আরাবও ওকে ভালোবাসে, তাও ওকে ভালোবাসার আগেই রোজার চোখ দিয়ে খুশিতে পানি চলে এলো। রোজ সামনে হাত বাড়িয়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো আর বলল, আই উইল ম্যারি ইউ। আরাব হেসে আংটিটা পরিয়ে দিল। আরাবকে রোজা যত দেখছে তত অবাক হচ্ছে। আরাব গাড়ি থেকে একটা কেক নিয়ে এলো আর বলল, চলো এবার কেক কাটি। আপনি সব রেডি করে এসেছেন, তাই না? আরাফাইজান চৌধুরী কোনো কাঁচা কাজ করে না। যাই এবার কাটো, অনেকটা রাত হলো তো বাড়ি যেতে হবে। আনাফ একা আছে, আয়াতও বাড়িতে নেই। কোথায় গেছে আহি? তার প্রিয়তমাকে ভালোবাসার কথা বলতে গেছে। কি, আহি আজকে আয়াস ভাইকে প্রপোজ করবে? ইস, আমি দেখতে পেলাম না। অন্যের ভালোবাসা এত দেখতে হয় না। আজ তুমি যদি ওখানে যেতে তাহলে কি আজকের এই মুহূর্তটা পেতে? যাই হোক, এখন কেক কাটো। রোজা মুচকি এসে আরাবের সাথে কেক কাটলো। আরো কিছুক্ষণ থেকে গাড়িতে উঠলো। তখন রোজার মনে পড়লো আরাব তো বলেছিল, আরাব প্রথম সেদিন রাতে রাস্তায় দেখেছিল, কিন্তু ও তো এখন বলল আয়াতকে ও ওর সাথে দেখেছিল। তাই রোজা জিজ্ঞেস করলো, আপনি তো বলেছিলেন আপনি আয়াতকে রাস্তায় দেখেছিলেন, আবার এখন বললেন আপনি আয়াতকে আমার সাথে পার্কে দেখেছিলেন, তা আবার আমার কান্না থামাতে। তাহলে আপনি তো আয়াতকে আগে থেকেই চেনেন, তাহলে মিথ্যে বললেন কেন? এই না হলে আমার প্রিয়সী ধরে ফেলেছো, তবে আমি চাই তুমি সবটা জানো। আমার যখন ভালোবাসো তাহলে আমার সম্পর্কে জানাটাও তোমার অধিকার, আর আমি সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। তাহলে শুনো, তুমি তো জানো আয়াতের প্রথম ভাই মানে আদ্রিয়ান চৌধুরী প্রথম সন্তান পড়ে গিয়ে মারা গেছে। মানে সে বেঁচে নেই, মায়ের পেটে থাকতেই মারা গেছে। আয়াতের ওই ভাই হচ্ছি আমি। কি? আরে এত জোরে কেউ চিল্লায়? আপনি আয়াতের বড় ভাই? এতদিন কাউকে জানাননি কেন? আর আপনি বেঁচে আছেন সেটা কেউ জানে না কেন? আর আপনাকে বাঁচালোই বা কে? এতগুলা প্রশ্ন একসাথে। আচ্ছা মন দিয়ে শোনো, আমাকে বাঁচিয়েছে দাদু ভাই মানে আহনাফ চৌধুরী। যেদিন মায়ের সাথে ওই অ্যাক্সিডেন্টটা হয় সেদিন সকালে দাদু ভাইয়ের কাছে একটা মেসেজ আসে যে আজ আপনার পুত্রবধূ আর বংশের প্রদীপকে ফেলে দেওয়া হবে ঠিক সিঁড়ির নিচের দিক থেকে, পারলে বাঁচিয়ে নিন। আর অবশ্য আপনার নাতিকে বাঁচাতে চাইলে দূরে কোথাও পাঠিয়ে দিন, কারণ সে তাকে বাঁচাতে দেবে না। তার প্রতি পদে পদে বিপদ ছড়িয়ে আছে। এখানে থাকলে আপনার নাতি কোনো দিক দিয়ে ভালোভাবে বাঁচতে পারবে না। এটা দেখে দাদু ভাই খুব ভয় পেয়ে যায়। কে পাঠিয়েছে সেটা দেখে না। আয়াত অনেক বছর পর এটা বের করেছে, ওটা কাকাই মানে জুনায়েদ চৌধুরী করেছেন আমাকে বাঁচানোর জন্য। তাই দাদু ভাই মায়ের পড়ে যাওয়ার ওখানে একটা মোটা মোলায়েম কিছু রেখে দেয়, যাতে মা পড়ে গেলে বেশি ব্যথা না পাই। কিন্তু যে মাকে ধাক্কা মারে সে সেটা খেয়াল করে না, আর সে তো ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেদিন দাদুভাই বাড়িতেই ছিল, কিন্তু কাউকে জানায়নি। মাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর দাদুভাই ডাক্তারকে বলে তারা যেন বলে সন্তানটা মারা গেছে। ডাক্তাররাও দাদুভাইয়ের কথা মতো চলে। আর আমাকে পাওয়ার পর দাদুভাই আমাকে একটা হোমে নিয়ে যায়, সেখানে শিশু বাচ্চাদের দেখাশোনা করা হয়। আর আমাকে 10 বছর পর্যন্ত ওখানেই রাখে। মাঝে মাঝে দাদুভাই আমাকে দেখে যেত। আর যখন 10 বছর
তখন দাদুভাই আমাকে ওখান থেকে নিয়ে একটা বাড়িতে যায় আর আমাকে সব খুলে বলে যে আমার সুরক্ষার জন্যই আমাকে পরিবার থেকে আলাদা থাকতে হয়। আমাকে দাদুভাই ছোটবেলা থেকে অন্যরকমভাবে বড় করে তুলে, তাই এখন ওই সিরিয়াস কথাগুলোও আমার মাথায় ভালো করে ঢুকে যায়। আমি ওই বাড়িতে এক খালার সাথে থাকতে শুরু করি। খালাটা খুব ভালো ছিল, আমাকে অনেক আদর করতো। তারপর যখন আয়াতের 10 বছর হয় তখন দাদুভাই আমাকে ওর সাথে দেখা করিয়ে দেয় আর সব খুলে বলে। আয়াত সেদিন আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। তারপর থেকে আয়াত সপ্তাহে একদিন করে আমার সাথে দেখা করতে আসতো। তারপর তো আমরা 2 ভাই বোন একসাথে থাকতে শুরু করলাম। কিন্তু একটা কথা, তুমি কিন্তু এসব কাউকে বলবা না। আয়াত বলেছে সঠিক সময় এলে বলবে, কারণ এখনো আমাদের শত্রু শেষ হয়নি। বাপ রে, এত কিছু করেছে আপনার লাইফে? আপনার লাইফে তো অ্যাডভেঞ্চারে ভরা। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিচ্ছু বলবো না। অ্যাডভেঞ্চার? আচ্ছা তাহলে এটা বলুন, আপনার দাদু ভাই, ফুপি মা আর আনাফ ওরা কারা, যাদের সাথে আপনারা কথা বলেন? রোজার কথা শুনে আরাব বুঝতে পারলো ও এখন কোথায় ফেসেছে। তখনই আরাব ফোন করলো। তা দেখে আরাব মনে মনে আরাবকে ধন্যবাদ জানালো। আরাব ফোন করে বলল, হ্যাঁ জান, বলো। তুমি কোথায় যান ভাইয়া? কেন? জান এখনো বাড়ি ফেরেনি, সবাই টেনশন করছে, ফোনও ধরছে না। হয়তো কাজে ব্যস্ত আছে তাই ফোন রিসিভ করছে না। তুমি টেনশন করো না, আমি দেখছি। ঠিক আছে, আর তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি আসো। আসছি। আরাব ফোনটা রেখে আয়াতকে ফোন দিল, কিন্তু ও ধরলো না। আয়াজকে ফোন দিল। এদিকে আয়াজ আর আয়াজ ছাদে কিছুক্ষণ হেঁটে এখন দোলনায় বসে চন্দ্রবিলাস করছে। কেউ কিছু বলছে না, কিন্তু দুজন দুজনকে অনুভব করছে। তখন আয়াজ আয়াতের দিকে তাকিয়ে একটা ছন্দ বলল, মোর দৃষ্টির প্রতি দ্রষ্টা তুমি, তোমার চাহনিতে মুগ্ধ আমি, তোমার ওই চোখে হাসি। তুমি কি জানো আমি কতটা ভালোবাসি? আলগোছে ভালোবাসি প্রিয়তম, তোমাকে আমি কিছু বলতে চাই। আমি চাই তুমি আমার ব্যাপারে সব জানো। তুমি আমাকে যেমনটা ভাবো আমি ঠিক তেমনটা নই। আমি বোধহয় জানি তুমি আমাকে কি বলতে চাও। মানে এটাই, তুমি আমাকে বলতে চাও তুমি শুধু বিজনেস করো না, তুমি একজন ডক্টর, তাও আবার যে সে ডক্টর নও। তুমি হলে সেরা হার্ট সার্জনের মধ্যে একজন ডক্টর, এএসি। ঠিক এটাই বলতে চাও, তাই না? আয়াত কি বলবে বুঝতে পারছে না। আয়াজ কিভাবে জানলো ও এটাই বলতে চাইছিল? আর ও জানলই বা কি করে? ওর ভাবনার মাঝেই আয়াজ বলল, এবার তুমি ভাবছো আমি কি করে জানলাম, তাই তো? আয়াত মাথা দুলালো, তার মানে সে জানতে চাই। তখন আয়াত বলল, তুমি যে ডক্টর সেটা আমি জানতে পারলাম সেদিন শপিং মল থেকে। তোমার তো ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ডক্টর হওয়ার, সাথে মামা মামিরও। তুমি সেদিন ফোনে কথা বলার জন্য এক সাইডে গিয়েছিলে, আমি তোমার পেছনে ছিলাম, তুমি দেখতে পাওনি। তুমি কাকে কি যেন ওষুধ দেওয়ার কথা বলছিলে, আর সবার শেষে একটা কথা বলেছিলে, ডক্টর এএসির কাছে কোনো কাজই অসম্ভব নয়। ব্যাস, এটার মাধ্যমে বুঝতে পারলাম তুমি ডক্টর এএসি। তারপরেও আমার কেন যেন বিশ্বাস হচ্ছিল না। পরে মনে পড়ল তুমি মামির অ্যাক্সিডেন্টের সময় ছিলে না। তারপর একবারও তোমাকে ডক্টর এএসির সাথে কথা বলতে দেখিনি। বলবে কি করে? নিজে কি নিজের সাথে কথা বলা যায়? তারপর আমি নেটে ডক্টর এএসি দিয়ে সার্চ দিলাম। ডক্টর এএসি যে অ্যাওয়ার্ড নিচ্ছিল সেখানের ভিডিও পেলাম। সেখানে তার পুরো পরিবার ছিল, আর সেখানে তাকে দিয়ে মোট 5 জন, 4 জন বড় হলেও একটা বাচ্চা ছিল, আর তার বয়সটাও আনাফের বয়স। তুমি ভালোভাবে পর্দা করলেও তোমার চোখ দুটো আমি জুম করে দেখি, আর দেখলাম চোখের মণি তোমার চোখের মণির মতো নীল। তখনও আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু কাল যখন আরাব ভাইয়ার থেকে তোমাদের ব্যাপারে শুনলাম তখন আমার ভিডিওটার কথা মনে পড়ল। আর আরাব ভাইয়ার কোম্পানির নাম তো এএসি ইন্ডাস্ট্রিজ, আর ডক্টর এএসির কোম্পানির নামও একই। তারপরে আমি বুঝতে পারলাম তুমি তাহলে সেই ডক্টর। এবার তুমি বলো আমি ঠিক বলছি কিনা। আয়াত সব শুনে অবাক চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। ওর হুঁশ ফিরতেই ও বলল, সব যখন জেনেই গেছো তাহলে আর কি, এখন সরি বলো আমায়। আমি তোমাকে সরি বলবো কেন? বারে তুমি ফুপার অপারেশনের দিন আমার সাথে মিসবিহেভ করেছিলে, তাই সরি বলবে। আর আমাকে বলেছিলে তুমি তার সাথে দেখা হলে সরি বলবে, এখন বলো। সরি কি বলতেই হবে? না বললে হয় না? না হয় না, কান ধরে সরি বলো। আবার কানও ধরতে হবে? এমনি সরি বললেই তো হয়, আবার কান ধরতে হবে? হ্যাঁ ধরতে হবে, ধরো। আচ্ছা ঠিক আছে, ধরছি। কান ধরে বলছি সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। এরপর থেকে আর কারোর সাথে মিসবিহেভ করবে না, আর টাকার গরম তো একদমই দেখাবে না। আচ্ছা ঠিক আছে। গুড বয়।
এই না হলে ডক্টর এর জামাই। এই কথা বলেই আয়াত হাসলো। তা দেখে আয়াজের মুখেও হাসি ফুটে উঠল। প্রিয়জনের মুখে হাসি দেখলে আপনা আপনি মুখে হাসি ফোটে। তখনই আয়াজের ফোনে কল এলো। আয়াজ দেখতে পেল আরাফ কল করেছে। তা দেখে আয়াজ বলল, তোমার জান ভাইয়া কল দিচ্ছে।